আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। প্রিয় লিসেনার্স, আমাদের একজন তরুণ ঘটনা সংগ্রাহক যার নাম মোহাম্মদ তাহমিদ, তার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। ইতোমধ্যে অসংখ্য দারুণ দারুণ ভয়ের ঘটনা পাঠিয়ে আপনাদের মন জয় করেছেন। যার বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি ইউনিয়নের তেলিগাতি গ্রামে। চলুন এবার তার একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি। এর আগেও উনি যে ঘটনাগুলো দিয়েছেন সেই ঘটনার সময়, নাম, ঠিকানাগুলো আমাদেরকে অধিকাংশ ক্ষেত্রেই একদম ছদ্মনাম ছাড়াই ব্যবহার করার অনুমতি দিয়েছেন। তো এবারেও তার ব্যতিক্রম হবে না। এবারেও আমরা ঠিক এমনই একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। এই ঘটনাটি যিনি বর্ণনা করেছেন তার বাড়িও ওই তেলিগাতি গ্রামেই, খুব কাছের একজন চাচা হন আর কি তাহমিদের। ফেরদৌস নাম তার। ফেরদৌস চাচা বলেই তাকে ডাকেন, তবে নাম সংক্ষিপ্ত করে তাকে অনেকেই ফিদু কাকা বলে ডাকে। এখন যে ঘটনাটি বলবো ওই ঘটনার উনি অন্যতম একজন সাক্ষী এবং প্রত্যক্ষদর্শীও বটে। আর এই তাহমিদের যে চাচাতো ভাই আলামিন, তাহমিদের অনেক ঘটনা কিন্তু আলামিন সংগ্রহ করে দিয়েছে। তো এই ঘটনার কথা মূলত এই আলামিনই তাহমিদ ভাইকে জানায়। তো চলুন ঘটনা শুনে আসি। সময়কাল 1985 সাল। ওই গ্রামেরই একজন ওনাদের চাচা, তার নাম হলো মোহাম্মদ সাবুল খান। তিনি খুব ভালো মানুষ। তো তার একজন বোন ছিল, তার নাম হলো শালিনী। এই শালিনী ফুপুকে 1985 সালে বিয়ে দেওয়া হয়। তো ওনাদের গ্রাম মানে তেলিগাতি গ্রাম থেকে 2-3 গ্রাম পাশে চোমরা সরকারি পুকুর নামে একটা জায়গা রয়েছে এবং বউবাজার নামে একটা জায়গা রয়েছে। এই 2 গ্রামের মাঝখানে একটা ফাঁকা জায়গার মতো রয়েছে, সেখানে কয়েকটি বাড়ি রয়েছে। তারই মধ্যে একটি বাড়িতে এই শালিনী ফুপুর বিয়ে দেওয়া হয়। এই শালিনী ফুপুকে যার সাথে বিয়ে দেওয়া হয় তার নাম মোহাম্মদ আব্দুল মজিদ। তো এই আব্দুল মজিদ উনিও খুব ভালো একজন মানুষ। মানে খুব ভালোভাবেই শালিনী ফুপুর সাথে বিয়ে শাদী সম্পন্ন হয়ে যায় কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরেই শুরু হয় এক মহা মুসিবত। জীবনটা দুর্বিষহ হয়ে যায় এই শালিনী ফুপুর। প্রিয় লিসেনার্স, কি ভাবছেন উনি শ্বশুর বাড়িতে গিয়ে অশান্তি ফেস করেছেন, শ্বশুরবাড়ির লোকজন ভালো ছিল না, এরকমটা না। এরকমটা না। বিয়ের অল্প কয়েকদিনের মাথায় উনি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন। তবে ওনার এই অসুস্থতা অন্যান্য সমস্ত অসুস্থতা থেকে বেশ ভিন্ন। আমরা বিভিন্ন সময় অসুস্থতা যখন এই প্যারানরমাল ঘটনায় বলি তখন দেখা যায় এই যে ঝাড়ফুঁক হয়, ওষুধ খায়, কোনো ভালো হয় না। কিন্তু ওনার বিষয়টা কিন্তু এরকম না। উনি কোনো একটা রোগে আক্রান্ত হতেন, অসুস্থ হতেন, ডাক্তার দেখানো হতো, তারপর ওষুধ খাওয়ানো হতো, আল্লাহর রহমতে উনি কয়েকদিনের মধ্যে ভালো হয়ে যেতেন। ভালো হওয়ার পর 1-2 দিন ভালো থাকতেন, আবার আর একটা অসুখে পড়তেন উনি। এইভাবেই ওনার প্রতিনিয়ত চলছে তো চলছেই। কিন্তু ওই ব্যাপারটা একই সিরিয়ালে চলতো। 2-3 দিন ভালো থাকতেন, আবার অসুখ হতো, ওষুধ খেতেন, ভালো হয়ে যেত। এইভাবে কিন্তু চলছে। উনি যেহেতু সদ্য বিবাহিত একজন মহিলা, এই অসুস্থতার কারণে পরিবারের কাজ তো আসলে উনি করতে পারেন না। আর উনি যেই পরিবারে বউ হয়ে গিয়েছেন সেই পরিবারে ওনার যে শ্বশুর শাশুড়ি ছিলেন বা অন্যান্য যে আত্মীয় স্বজনরা ছিলেন তারা যে ধনী ছিলেন বিষয়টা এরকম না। মোটামুটি মধ্যবিত্ত পরিবার বলতে গ্রামে যেটা বোঝায় ওরকমই ছিলেন। কিন্তু তারপরেও এই যে শালিনী ফুপুর চিকিৎসার জন্য ওনারা বিন্দু মাত্র কোনো কার্পণ্য করেন নাই। একটা বারের জন্য এই শালিনী ফুপুর মা বাবাকে বলেন নাই যে আপনার মেয়ে অসুস্থ, এরকম অসুস্থ মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিয়েছেন কেন। ওনারা কিন্তু শালিনী ফুপুকে আগে থেকে চিনতেন। শালিনী ফুপু একদম সুস্থ স্বাভাবিক ছিলেন। হঠাৎ করে এই বাড়িতে এসে অসুস্থ হয়ে যাওয়ার পর ওনারা নিজেকেই দোষারোপ করতে, হারে ভালো মেয়েটা আমাদের বাড়িতে এসে অসুস্থ হয়ে গেল, মনে হয় আমাদের এখানেই কোনো সমস্যা। তো ওনারা এটাও বলতেন যে এই মেয়ে যদি আমাদের হতো, আর একটা শ্বশুর বাড়িতে তাকে বিয়ে দেওয়ার পর যদি আর একটা বাড়িতে গিয়ে বা তার শ্বশুর বাড়িতে গিয়ে এই ধরনের অসুস্থ হয়ে যেত, তাহলে এই মেয়েটাকে না জানে কত কথা শোনাইতো। ওই চিন্তা করে ওনারা সর্বোচ্চ চেষ্টা করছে যে শালিনী ফুপুকে সুস্থ করার জন্য।
শালিনী ফুপুর ভাগ্য এদিক থেকে ভালো যে ওনার শ্বশুরবাড়ির লোকজন সর্বোচ্চ চেষ্টা করছে, সর্বোচ্চ সহযোগিতা তারা করেছেন তাকে সুস্থ করার জন্য। তার অসুস্থ অবস্থাতেও তার সেবা যত্ন করার চেষ্টা করেছেন। কিন্তু সমস্যা বাদে হলো এই আশেপাশের প্রতিবেশী নিয়ে, বা ওনার শ্বশুরবাড়িতে যারা থাকতেন নিকট আত্মীয় স্বজন, এছাড়াও তো শ্বশুরবাড়ির আরও দূর সম্পর্কের আত্মীয় স্বজন রয়েছে। এই দূর সম্পর্কের আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীরা তারা সবসময় বিভিন্ন কটু কথা বলে শালিনী ফুপুর কানকে বিষিয়ে তুলতো এবং তার শ্বশুর শাশুড়ি বা অন্যান্য আত্মীয় স্বজনদের কানকেও বা মনকেও বিষিয়ে তুলতো। বলতো যে এই দেখো একটা অসুস্থ মেয়েকে তোমাদের উপর গসাই দিছে, তোমরা আর কয় টাকাই জমাইতে পারো, সব টাকা তো এই মেয়ের চিকিৎসার জন্য চলে যাচ্ছে। ওর বাপ তো তোমাদের ঘাড়ের উপরে এটা গসাই দিয়ে তো মুক্ত হয়ে গেছে, এখন তোমরা তো মুসিবতে পড়ে গেছো। তো এই সমস্ত কথাবার্তা প্রতিনিয়ত বিভিন্ন লোকজন বলতো। এখন ওনার শ্বশুর শাশুড়ি বা ওই শ্বশুরবাড়িতে যারা থাকতেন তারা কিন্তু এই বিষয়ে পাত্তা না দিলেও শালিনী ফুপু প্রতিনিয়ত এই ধরনের কথা শুনতে 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 না ওনার মনটা বিষিয়ে গিয়েছিলেন। উনি একদম অস্থির হয়ে গিয়েছিলেন, যার ফলশ্রুতিতে উনি নিজের উপর খুব বিরক্ত হয়ে কয়েকবার আত্মহত্যার চেষ্টাও করেছেন, অনেকবার আত্মহত্যার চেষ্টা করেছেন বিভিন্নভাবে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে প্রতিবারই কেউ না কেউ দেখে ফেলেছে এবং উনি বারবার বেঁচে গিয়েছিলেন। এভাবেই চলছিল ওনার দিন। এই যে অসুস্থতা এটা ছাড়ে না। এই যে কত হুজুর দেখানো হয়েছে যে এটা কি প্যারানর্মাল বিষয় কিনা, কোনো হুজুর কিচ্ছু বলতে পারেন না। তার যে প্যারানর্মাল কোনো সমস্যা নাই এটাও বলতে পারেন না, তার যে প্যারানর্মাল সমস্যা আছে এটাও বলতে পারেন না। এইখানেই এক রহস্য ঘনীভূত হতে থাকে। আসলে ব্যাপারটা কি? গ্রামে একটা কথা প্রচলিত রয়েছে, ভাদ্র মাসের যে অমাবস্যা হয়ে থাকে এটা নাকি খুব ভয়ঙ্কর হয়ে থাকে। এই ভাদ্র মাসের অমাবস্যা এমন ভালো করে বলার উদ্দেশ্য হচ্ছে অনেক দুষ্টু মানুষতান্ত্রিক, জিনতান্ত্রিক, তারপরে পিশাচ জিনেরা নাকি এই ভাদ্র মাসের অমাবস্যায় শয়তানকে উদ্দেশ্য করে বলি দিয়ে নিজেদের শক্তি বৃদ্ধি করে থাকে। এই ঘটনার সাথে এই ভাদ্র মাসের অমাবস্যার সম্পর্ক কি? গ্রামে এই ভাদ্র মাসের অমাবস্যাকে স্থানীয়ভাবে ওই ভাদ্রইরা অমাবস্যা এভাবে বলে আর কি। তো একদিন এই শালিনী ফুপুর স্বামী আব্দুল মজিদ মিয়া উনি কোনো একটা কাজে বাইরে বের হয়েছেন। সালটা 1985 সাল, তো শুরুতেই ঘটনা বলেছে আর কি, বিয়ের পরপরই তো উনি অসুস্থ, এভাবে তো 1 বছর গিয়েছে, সাল হয়তো 1986 সাল এরকম হতে পারে আর কি। তো ওনার স্বামী তো বাইরে গিয়েছেন আর কি কোনো একটা কাজের জন্য, আর উনি বলেই গিয়েছিলেন যে কাজ করতে করতে দেরি হয়ে যাবে, রাত্রে আর বাড়িতে ফিরবো না, পরের দিন ফিরবো, কারণ উনি বেশ দূরেই যাবেন। আর ওই সময় তো রাস্তাঘাট এত ভালো ছিল না। তারপর আবার তেলিগাতি গ্রাম থেকে মেইন শহর বেশ অনেকটা পথ পাড়ি দিতে হবে, আর ওই সময় তো ওই এলাকায় বিদ্যুৎও ছিল না। আর শালিনী ফুপুর সমস্যাটা তো এটা প্যারানর্মাল কোনো সমস্যা না, এটা সবাই বুঝতে পেরেছে, কারণ কোনো হুজুর তো এই বিষয়ে যে প্যারানর্মালের কোনো টাচ রয়েছে এই বিষয়ে বলতে পারেন নাই। তো যার কারণে তারা এটাকে অ্যাজ ইউজুয়াল অসুস্থতা থাকে না, কিছু মানুষের সবসময় 12 মাস রোগ থাকে, মনে করছে ওইরকম কিছু একটা হবে আর কি। তো এই যে আব্দুল মজিদ মিয়া উনি তো পরন্ত বিকেল যখন হয়ে যায় তখন তো বুঝতে পারছেন আর তো আসতে পারবেন না, যদিও চেষ্টা করেছেন আসার জন্য, বাড়ি থেকে বলে আসছিলেন। তো যাই হোক, ওই রাত্রে এই ভাদ্র মাসের অমাবস্যার আধারে পুরো আকাশ কিন্তু ছেয়ে যায়, নেমে আসে ঘোর অন্ধকার। উনি তো বাড়িতে নাই। রাত নেমে আসার সাথে সাথে প্রতিদিনের মতো সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে আর কি। তো শালিনী ফুপু উনি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছেন। আর ওনার কিন্তু শুধু এই অসুস্থতা ছাড়া কোনো কথাবার্তায় কোনো অসংলগ্নতা ছিল না, কোনো পাগলামি ছিল না, তারপর শিকল দিয়ে বেঁধে রাখার এই যে ব্যাপারগুলো, এগুলো কিচ্ছু ছিল না। কেউ দেখে বিশ্বাসই করবে না ওনার প্যারানর্মাল কোনো সমস্যা আছে কি নাই, সবাই বলবে উনি একদম স্বাভাবিক। তো শালিনী ফুপু খাওয়া দাওয়া করে উনি ওনার ঘরে ঘুমিয়ে পড়েছেন। অনেক রাত্রে হঠাৎ করে মনে হলো শালিনী ফুপুর ঘরের দরজা ওই ঠকঠক করে একটু শব্দ হলো, মানে খুলে গেল আর কি। তো বাড়ির অন্য সদস্যরা মনে করেছেন হয়তো বা উনি ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হয়েছেন, যেহেতু গ্রামের ওয়াশরুমগুলো ঘরের বাইরে থাকে। তো এরপরে না অনেকক্ষণ
কেউ কোনো সারা শব্দ পায় নাই যে শালিনী ফুপু ঘরে ঢুকছে, ঘরের ওই খিল লাগানোর শব্দ হয়েছে। আর ওই সময় তো রাত্রেবেলা অনেকে ঘুমিয়েও পড়েছেন, এগুলো তাদের আসলে মনে রাখার কথাও না। সকালবেলা মানে বেশ অনেক ভোরবেলাতেই কিছু লোকজন মানে দৌড়াতে দৌড়াতে এই শালিনী ফুপুর শ্বশুরবাড়িতে আসছেন। সবাইকে ডাকাডাকি করে, তোমরা ওঠো ওঠো, তোমার বেটার বউ কই, সে খবর রাখো। তো সবাই ধর্মর করে উঠে বসে, কেন কি হয়েছে কি হয়েছে, চলো তাড়াতাড়ি আমাদের সাথে। তো সবাই যান, গিয়ে দেখেন যে ওই বাড়ি থেকে বেশ 100 মিটার দূরে একটা বট গাছ ছিল। এই শালিনী ফুপু সেই বট গাছের সাথে অনেক উঁচু একটা ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। এর আগে উনি অনেকবার চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহর রহমতে উনি বেঁচে গিয়েছেন। কিন্তু এবার এটা কি হলো, উনি অনেক উঁচুতে আত্মহত্যা করলেন গিয়ে ওই গাছের ডালে। এত উপরে তো উনি তো গাছে চড়তে জানতেন না ওইভাবে ওখানে উনি উঠলেন কিভাবে? আর রাতের আধারে উনি একা একা বেরিয়েছেন। এটা কি আসলে উনি নিজে থেকে করেছেন, নাকি কোনো জিনের প্রভাবে এটা হয়েছে? এটা কেউ কিছু বলতে পারছে না। সবাই বলে ও তো এর আগে অনেকবার চেষ্টা করেছে, কিন্তু সফল হয় নাই। এইবার মনে হয় ওর হাজব্যান্ড বাসায় নাই, এই রাত্রে বাড়ি ছিল না, এই জন্যই সে এই কাজটা করছে। শালিনী ফুপুর দেহ গাছে ঝুলছিল। এখানে আরো একটি ভয়ঙ্কর ব্যাপার রয়েছে। ওনার জিহবা নাকি অনেকখানি বের হয়ে গিয়েছিল, কোনোভাবেই ওই জিহবাটা মুখের মধ্যে ঢুকানো যাচ্ছিল না। পরে একজন হুজুর এসে কিছু দোয়া পরে ফু দেওয়ার পর আস্তে আস্তে নাকি ওই জিহবাটা মুখের মধ্যে ঢুকে একদম মুখ স্বাভাবিক হয়ে যায়। তারপর স্বাভাবিক নিয়মেই শালিনী ফুপুকে দাফন কাফন করা হয়। এরপর শুরু হয় আরো কিছু ঘটনা। শালিনী ফুপুকে দাফন করার পরে ওই রাত থেকে শুরু হয় ভয়াবহ তাণ্ডব। শালিনী ফুপুকে কবর দেওয়া হয়েছিল ওই শ্বশুরবাড়িরই, মানে ওনার শ্বশুরবাড়ির এক সাইডে। আর ওই কবরের পাশ দিয়ে একটা মেঠো পথ চলে গেছে, যেখান থেকে গ্রামের মানুষজন আসলে ওখান দিয়ে হাঁটা চলার প্রয়োজন হয়। তবে ওই রাস্তা দিয়ে বেশ কিছুদিন মানুষ চলাচল করতে পারতো না, বিশেষ করে প্রথম 3 দিন, কবর দেওয়ার প্রথম 3 দিন। কি হয়েছিল আসলে ওখানে, চলুন এটা জানি। ওই দিক দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে মানুষ নাকি আচমকা শব্দ শুনতে পেত, দিন হোক রাত হোক। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের অদ্ভুত সমস্ত অবয়ব দেখতে পেত। কিন্তু সমস্যা হলো কি, একজন যেটা বলতো আর একজনের বর্ণনার সাথে সেটার কোনো মিল নাই। ধরুন যে একসাথে 3-4 জন দিক দিয়ে যাচ্ছিল, 3-4 জনই ভয়ঙ্কর কিছু দেখেছে। কেউ বলতো যে কালো কিছু দেখেছি, কেউ বলতো যে সাদা কিছু দেখেছি, কেউ বলতো লাল কিছু দেখেছি। কিন্তু সবাই কিছু না কিছু দেখেছে, কারো বক্তব্যের সাথে কারো বক্তব্য ওইভাবে মিলত না। এটাই ছিল সমস্যা। তাহলে কি শুরু হলো? এরকম অসংখ্য মানুষ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ওখানে ভয় পেয়েছে। এক ভয়ের তাণ্ডব শুরু হয়ে যায় ওখানে। অনেকে তো ভয় পেয়ে বেশ মানে অনেকদিন অসুস্থও ছিল, আস্তে আস্তে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়। তো প্রথম 3-4 দিনের মধ্যে ওই মেঠো পথ দিয়ে মানুষের চলাচল একদমই বন্ধ হয়ে যায় বলতে হবে। কারণ কার ইচ্ছা হবে এই ধরনের ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হতে? এখন এই সমস্যার একটা সমাধান তো করার দরকার। গ্রামবাসী আলোচনা করে, বেশ কিছু হুজুরের সাথে কথা বলেন। তখন সকলে মিলে সিদ্ধান্ত নেন যে এই শালিনী ফুপুর জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হবে এবং গ্রামের দুস্থ গরিব হতদরিদ্র মানুষদেরকে দাওয়াত করে খাওয়ানো হবে। সেটাই করা হয়। মোটামুটি যেই আয়োজনটা করা হয়েছিল অনেকেই এসেছিলেন। আর এই ধরনের আয়োজনে কিন্তু ওইভাবে দাওয়াত দেওয়া হয় না, যাদের সমস্যা রয়েছে তারা এমনিতেই চলে আসে। আর দাওয়াতও কিছু করা হয় আর কি, জিয়াফত বলে, অনেক জায়গায় সেরাদ্দ বলে, মানে বিভিন্নভাবে এই শব্দটাকে আমরা অভিহিত করে থাকি স্থানকাল পাত্রভেদে আর কি। তো ওখানে অনেক মানুষই তো এসেছিলেন গ্রামের। একজন অপরিচিত ব্যক্তি আসেন, যিনি ওই গ্রামের মানুষ না, উনি একজন ফকির গোছের কেউ। তো উনি ওখানে খাওয়া দাওয়া করেন। খাওয়া দাওয়া করার পর উনি নাকি উঠে ওই শালিনী ফুপুর কবর যেদিকে, ওইদিকে যেতে থাকেন। ওইখানে যাওয়ার পরই উনি ওইখানে মানে ওয়াক ওয়াক করে শব্দ করা শুরু করেন। এই ধরনের শব্দ শুনে ওই দূর থেকে লোকজনও কিন্তু এটা দেখছিলেন, তারা ওখানে চলে আসেন এবং উনি দেখা যায় ওই ধরনের শব্দ করতে করতে ওই শালিনী ফুপুর কবর যেখানে, ওই কবরের ওখানেই
উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, মানে মারা যান উনি। আসলে উনি কে ছিলেন? ওনাকে ওই গ্রামের কেউ চিনত না, ওনার ঠিকানাও জোগাড় করতে কেউ সক্ষম হয়নি। এখন যেহেতু ঠিকানাও জোগাড় করতে কেউ সক্ষম হয়নি, তার বাড়ি কোথায়, একজন ফকির মানুষ, কোথা থেকে আসছেন কেউ জানে না। আর উনি যেহেতু মুসলিম ছিলেন এটা দেখেই বোঝা যাচ্ছিল, যার ফলশ্রুতিতে ওনাকে ইসলামিক নিয়মকানুন মেনে শালিনী ফুপুর কবরেরই কাছাকাছি কোনো একটা জায়গায়, নির্দিষ্ট করে এখন বলা যায় না যে ওই কবরটা এক্সাক্ট কোথায় হয়েছিল, তো সেখানে তাকে সমাহিত করা হয়। আসলে উনি হঠাৎ করে খাওয়া দাওয়া করে ওখানে কেন গেলেন, যাওয়ার পর ওখানে ওইরকম বমির ভাব উঠে উনি কেনই বা ওখানে মারা গেলেন, এই বিষয়টাও এক রহস্য রয়ে গেল। প্রথমত শালিনী ফুপুর অসুস্থতা, তার মৃত্যু রহস্য রয়ে গেল। তারপর এই যে এই ফকিরের মৃত্যুটাও এক রহস্য রয়ে গেল। কিন্তু এই সমস্যা কিন্তু বন্ধ হলো না। তবে আগের মতো ঘন ঘন হচ্ছিল না, বেশ গ্যাপে গ্যাপে হচ্ছিল, আর অতটা ভয়ঙ্করও ছিল না, হালকা পাতলা টুকটাক ভয় হচ্ছিল আর কি, এরকম কিছু আর কি চলছিল। তো এই যে আলামিন, যিনি এই তাহমিদ ভাইয়ের চাচাতো ভাই, তো আলামিনের একজন চাচা রয়েছে, তার নাম হলো মোহাম্মদ আকব্বর আলী। সবাই তাকে রাঙা কাকা বলে ডাকে, বা কেউ রাঙা ভাই বলে ডাকে, কেউ ভাই কেউ কাকা, কিন্তু নামের আগে রাঙা শব্দটা ব্যবহার করে, রাঙা ভাই রাঙা কাকা এইভাবে আর কি ওনাকে ডাকে। তো আমরা রাঙা কাকা বলেই সম্বোধন করব। তো এই রাঙা কাকা তখন একজন টকবকে যুবক মানুষ, এবং বেশ সাহসী যুবকও বটে। এই ঘটনার শালিনী ফুপুর মৃত্যুর 3 মাস পরের কথা বলছি আর কি, তখন 1986 সালই হবে, বা কাছাকাছি কোনো সময় হবে আর কি। তার বয়স তখন 20-22 বছর এরকম আর কি। তো উনি ওই সময়ে ওনার বাড়ির পাশেই একজনকে প্রাইভেট পড়াতেন। আর ওই যে শালিনী ফুপুর শ্বশুর বাড়ি, ওই শ্বশুর বাড়ির পাশেই এক বাড়িতে উনি প্রাইভেট পড়াতেন আর কি। একটা বাচ্চা মেয়েকে উনি পড়াতেন, মেয়েটি তখন ক্লাস 5 বা 6-এ পড়ে এরকম। উনি কি করতেন, বিকালবেলা পড়াতেন সন্ধ্যা পর্যন্ত, আসরের নামাজ পড়ে পড়াতে যেতেন, মাগরিবের নামাজের সময় উনি চলে আসতেন। কখনো কখনো পড়ার চাপ থাকলে বা বাচ্চার যদি পরীক্ষা থাকতো তখন হয়তো বেশি দেরি হতো, সন্ধ্যা বা এশার নামাজের সময় হয়ে যেত, তবে এটা সব সময় হতো না আর কি। উনি তো বেশ সাহসী ছিলেন, ওই দিক দিয়ে আসতেন যেতেন, উনি ওইগুলা নিয়ে খুব একটা বেশি মাথা ঘামাতেন না, ভয়ের ব্যাপারগুলা নিয়ে। আর এই যে রাঙা কাকা, আকব্বর আলী কাকা, উনি যাকে পড়াতেন, ওই মেয়েটার বাড়িতে একদিন কোনো একটা অনুষ্ঠান ছিল, এইটা আবার চাচা জানতেন না। তো উনি যখন গিয়েছেন, ভুল করে গিয়ে দেখেন যে ওই বাড়িতে কোনো একটা প্রোগ্রাম, হঠাৎ করে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, যার কারণে উনি আগে থেকেও জানতেন না, বা ওনাকে বলার সুযোগও তারা পায়নি। আর যেহেতু টিচার মানুষ চলে আসছেন, তারাও খুব খুশি হয়ে যান, যাক স্যার আসছে। তো ওনাকে বলেন যে খাবার দাবার রান্না হোক, আপনি না খেয়ে যাবেন না, কারণ কি আর করা, এটা তো মানতেই হবে, এত করে বলছেন। এদিকে ওই যেই ওনার যে ছাত্রীর আত্মীয় স্বজনরা আসে, তাদের সাথে পরিচয় হচ্ছেন, অনেক গল্প গুজব হচ্ছে। তো সব কিছু শেষ করতে রাত প্রায় 11টা বেজে যায়, বা তারও কিছুটা বেশি বেজে যায় আর কি। এখন উনি তো বাড়িতে ফেরত যাবেন, আর বাড়িতে যখন যাবেন, ওনার পরিবারের সদস্যদের জন্য কিছু খাবার দাবারও একটা বক্সে করে দিয়ে, টিফিন বক্সে করে দিয়ে দিয়েছেন আর কি ওই বাড়ি থেকে। এখন অনেকেই বলছে যে আপনি যে দিক দিয়ে যাবেন ওই জায়গাটা তো ভালো না, এই যে ওনার স্টুডেন্টের বাড়ির সদস্যদের মধ্যে কেউ কেউ বলছেন। তারপরে এরপরে যখন ওই গেস্টরা আসছেন, তারাও এই নিষেধ করার কারণ বা কেন ভালো না জিজ্ঞেস করছেন আর কি। তখন তারাও যখন শুনলেন, তখন ওই স্যারকে বললেন যে স্যার, আপনি একটা কাজ করে আজকে থেকে যান, আমরা তো গেস্টরা আসছি, গল্প করতে করতে কাটাই দেবো রাতটা। উনি বলেন যে না, এটা কিভাবে হয়, আমার বাড়ি তো খুব বেশি দূর না, চলে যাই। আর আপনারা যে ভয়ের কথা বলতেছেন, ওগুলা আমার আসলে মাথার ভিতরে কাজ করে না, ওগুলোতে আমি ভয়ই পাই না। যখন সবাই দেখলো যে না, উনি এই বিষয়ে খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না, ঠিক আছে যাক, তো উনিও রওনা দিয়েছেন আর কি। এখন উনি তো রওনা দিয়েছেন, কিন্তু সবার কথা শুনে, একটু ভয়ের কথা শুনে ওনার মনের ভিতরে কিন্তু একটা খুঁতখুঁচানি হচ্ছিল, যে না জানি আবার কোন বিপদে পড়ি কি না, কারণ গ্রামের বহু লোকই তো এই বিপদে পড়ছে। উনি না হয় পড়েন নাই, উনি সাহস দেখান। তো উনি তো হেঁটে আগাচ্ছেন,
মনের মধ্যে ভয় কিন্তু কিছুটা কাজ করছে। রাত তখন 12টা প্লাস হয়ে গেছে, চারদিকে শুনশান নীরবতা। মাটির রাস্তা ধরে উনি এগিয়ে চলছেন এক পা এক পা করে, আর একাধারে পড়ে যাচ্ছেন আয়াতুল কুরসি, দুরূদ শরীফ, এটা কিন্তু পড়েই যাচ্ছেন। হঠাৎ করে উনি দেখতে পান যে ওই যে কবর, শালিনী ফুপুর কবর, ওটার কাছাকাছি চলে আসছেন। আর ওই কবরের একটা সাইড থেকে মনে হলো সাদা কাপড় পরা একটা বৃদ্ধা মহিলা বের হলো। আমরা নামাজের সময় রুকুতে গেলে যেভাবে আমরা ঝুঁকে থাকি, মনে হচ্ছে ওই মহিলাটা বয়সের ভারে ওইভাবে ঝুঁকে রয়েছে। সাদা চকচকে একটা শাড়ি পরা, অন্ধকারের মধ্যেও শাড়িটা বেশ চকচক করছে, হাতে একটা লাঠি রয়েছে। আর রাস্তাটা শুকনা ছিল। উনি যখন লাঠি নিয়ে এগিয়ে আসছিলেন, ইচ্ছা করেই মনে হচ্ছে ঠক 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 শব্দ করছে। শব্দটা বেশ আওয়াজ আকারে কানে এসে লাগছিল আর কি ওনার, এই রাঙা কাকার। চারদিকে শুনশান নীরবতা হওয়ার কারণে মনে হচ্ছিল এই আওয়াজটা আরো বেশি কানে লাগছে। আর হ্যাঁ, ওইভাবে ওই কুঁজো হয়ে থাকার কারণে ওনার মুখটা কিন্তু ওইভাবে দেখা যাচ্ছিল না। আর আমরা যদি নাক চেপে ধরে কথা বলি, কেমন নেকো নেকো সুরে কথা হয় না, তো ওরকম করে হঠাৎ করে নাকি বলে ওঠে, হ্যাঁ রে রাঙা আমি কোন পথ দিয়ে যাব, হ্যাঁ রে রাঙা আমি কোন পথ দিয়ে যাব, এইভাবে 2 বার বলে। আর ওই বৃদ্ধা মহিলাকে দেখে রাঙা চাচা তো বুঝতে পারছেন যে এই জায়গায় এসে সবাই পায় ভয়, ওই কবরের ওই পাশ থেকে এই বুড়ি মহিলা বের হয়ে আসছে, এইটা তো স্বাভাবিক কিছু না। আর উনি তো বেশ সাহসী, এবং অনেকে আবার যখন ওই ওনার স্টুডেন্টের বাড়ি থেকে রওনা দেয়, সবাই আবার মানে বলে দিয়েছিল কখনো যদি ভয় পাওই সাহস হারাবা না, সাহস দেখাবা। তো উনি আবার অতিমাত্রায় সাহস দেখাতে গিয়ে করেছেন কি, উনি ওই বৃদ্ধা মহিলাকে বলছেন, কো বুড়ি তুমি আমার কিচ্ছু করতে পারবা না, এই বলে ওনার বাম হাতের বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে যে তুমি আমার কিচ্ছু করতে পারবা না। এরপরে উনি হাঁটা দিয়েছেন। তখন পিছন দিকে আবার তাকান, তাকিয়ে দেখেন ওই যে বৃদ্ধা মহিলা, সে ওরকম ঠক 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 করতে করতে ওনার পিছনে পিছনে হেঁটে আসছে। তো ঘুরে যখন তাকিয়ে দেখেন যে ওই বৃদ্ধা মহিলাও হেঁটে আসছে, তখন আবার বলে, ও বুড়ি তুমি আমারে চেনো নাই, আমি কিন্তু অন্য 8-10 জন মানুষের মতো না, তুমি কিন্তু আমার কিচ্ছু করতে পারবা না, তুমি আমাকে ভয় দেখাইতে পারবা না। এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে বেশ রসিকতা করতেছে, কিন্তু উনি কিন্তু জানে যে এইটা কোনো স্বাভাবিক মানুষ না। হঠাৎ করে ওই বৃদ্ধা মহিলা বলে ওঠে, ও তাই না, আমি কিচ্ছু করতে পারবো না, আচ্ছা চল আগা। এদিকে রাঙা চাচা তো এগিয়ে যাচ্ছেন, পিছন থেকে ঠক ঠক শব্দ কিন্তু হচ্ছে, ওই বৃদ্ধা মহিলা কিন্তু আসছে। হঠাৎ করে রাঙা চাচার কাছে মনে হলো ওনার চোখ যত দূর যায় যে গাছপালা বা আশেপাশে যে গাছপালাগুলো রয়েছে, কোনো বাতাস ছাড়াই মনে হচ্ছে দুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছে, এমন একটা অবস্থা। আর রাতটা এমন ছিল যে পূর্ণিমা হয়তো একদিন আগে পরে হয়েছে আর কি, এই জন্য চাঁদের আলো অতটা না থাকলেও কমও ছিল না, মোটামুটি পরিষ্কারই দেখা যাচ্ছিল। আর ওই চাঁদের আলোতে আর চারদিকে শুনশান নীরবতা সবকিছু মিলিয়ে এক ভয়ঙ্কর রূপ নিয়েছিল, যখন গাছপালাগুলো মনে হচ্ছিল ভেঙে চলে চুরমার হয়ে যাচ্ছে। উনি তো বাড়ির পথে জোরে জোরে হাঁটতে থাকেন, আর ওই যে বৃদ্ধা মহিলা সেও কিন্তু ঠক ঠক করতে করতে তার পিছন পিছন চলছে, পিছ কিন্তু ছাড়ছে না। আর ওই যে কিছু লোক বলে গিয়েছে যে সাহস ধরে রাখবা, উনি আবার পিছন দিকে ঘুরে যখন দেখেন যে ওই বৃদ্ধা মহিলা হেঁটে আসে, আবার উনি বলেন, ও বুড়ি তুমি তো আমার কিচ্ছু করতে পারবে না। কিন্তু আসলে উনি মনে মনে খুব ভয় পাচ্ছিলেন এবং ওনার সাহস আস্তে আস্তে কমছিল। আর মাঝে মাঝে আবার ওই বৃদ্ধা মহিলা বলছিল, ও তাই না, কিচ্ছু করতে পারবো না রে, কি বলিস রে, চল চল আগা, বাড়ির দিকে যা। তো উনি তো আগাচ্ছেন, বেশ অনেকটা পথ এগিয়ে আসছেন, আর ওই যে বৃদ্ধা মহিলা কিন্তু তার পেছন পেছনে এগিয়ে আসছে। আর ওনার বাড়ির দিকে যেতে সামনে পড়ে একটা মোটামুটি মানের একটা বাঁশঝাড়, বেশ অনেকগুলা বাঁশ রয়েছে ওখানে। তো উনি যখন ওই বাঁশঝাড়ের কাছে পৌঁছেছেন, উনি দেখেন যে আরে এই বাঁশঝাড়ের বাঁশ গেল কই, একটা বাঁশও তো সোজা হওয়া না, সবগুলো বাঁশ মনে হচ্ছে মাটির সাথে লেপ্টে আছে, একটা বাঁশও সোজা না। আমরা সাধারণত এই ধরনের ঘটনায় দেখি যে 1-2টা বাঁশ লেপ্টে আছে, কিন্তু না,
ওই বাঁশঝাড়ের সবগুলো বাঁশ মাটির উপর লেপ্টে আছে। উনি তো জানেন যে এই বাঁশ যদি এখন আমি পার হতে যাই তাহলে কি অবস্থা হবে। তো ওই বাঁশঝাড়ের কাছাকাছি একটা লোকের বাড়ি আছে, সেই লোকের নাম হলো মণি। তো এখন ওই মণির বাড়ির পাশ দিয়ে যাওয়ার একটা রাস্তা রয়েছে ওই বাঁশঝাড়ের ভিতরে না ঢুকলে। আর একটা পথ রয়েছে, সেটা বেশ অনেকটা ঘুরে যেতে হবে। আর উপায় আর একটা, সেটা হলো এই বাঁশের উপর দিয়ে যেতে হবে। কিন্তু উনি তো জানেন যখনই উনি একটা বাঁশের উপর পা দিবেন সাথে সাথে বাঁশগুলো সোজা হয়ে যাবে, এটা তো উনি জানতেন। তো উনি চিন্তা করলেন যে মেঠো পথ ধরে যাব কি না। এখন মেঠো পথের ওখানে তো আবার রয়েছে খাল। তো ওই খালের ওপারে আবার কয়েকটা হিন্দু পরিবারের বসবাস ছিল, ওইখানে আবার একটা শ্মশান ছিল। তো ওই দিক দিয়ে আবার ঘুরে যেতে হবে। উনি চিন্তা করলেন যে সর্বনাশ, ওই পথটা তো আরও ভয়ঙ্কর। প্রিয় লিসেনার্স, আমরা কিছুদিন আগে তাহমিদের পাঠানো একটি ঘটনার নাম হলো ঘেনু। এই ঘেনু ঘটনা কিন্তু ওই শ্মশানের, যেটা বললাম আর কি। তো যাই হোক, ওই পথ দিয়ে তো যাওয়া যাবে না। এদিকে ওই বৃদ্ধা মহিলা তো এখনো পিছনে পড়ে রয়েছে। এখন কি করি? এখন উনি করেছেন কি, ওই যে মণি, যে ওই মণির বাড়ির দিকে দিয়েছেন দৌড়, এবং চিৎকার করতে করতে দৌড় দিয়েছেন। ওনার চিৎকার শুনে ওই বাড়ির সদস্যরা উঠে গেছে ঘুম থেকে, আরে এত রাত্রে চিৎকার চেঁচামেচি করে কে। তারা দ্রুত বের হয়ে আসছে। তারা বের হয়ে এসেই দেখে যে একটা লোক দৌড়ে এসেই তাদের সামনে সজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ইতোমধ্যে আরও বেশ কয়েকজন ব্যক্তি বের হয়ে আসছেন। তাদের মধ্যে একজন হলো মজিবর দাদা, জাফর দাদা, আর যে আলামিন যে ঘটনা দিতে সাহায্য করেছে, ওদের বাড়ির লোকজনও বের হয়ে এসে তাকে ধরে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর জ্ঞান ফেরানো হলে সব কথা খুলে বলা হয়, মানে উনি খুলে বলেন আর কি। যখনই মানুষজন শুনেছে যে এই ধরনের একটা ঘটনা ঘটছে, তাড়াতাড়ি আবার ঘর থেকে বের করে গরম পানির সাথে আবার কয়লার পানি দিয়ে গোসল করিয়ে নাকি তাকে আবার গোয়াল ঘরের চারদিক থেকে ঘুরিয়ে আনা হয়েছে। গ্রামের একটা রীতিনীতি আর কি, ভয় পেলে মানুষ এরকম করে। তারপর ওই এলাকার একজন ব্যক্তি যেমন আবুল বাশার হুজুর, বর্তমানে উনি ওইখানে রয়েছেন। এই আবুল বাশার হুজুরের আব্বা বা চাচা, নিশ্চিতভাবে বলতে পারি তাহমিদ, তাকে ডেকে এনে ঝাড়ফুঁক করানো হয়। এদিকে এই বাহ্যিকভাবে সাহস দেখাতে গিয়ে এই রাঙা চাচার অবস্থা তো খুব খারাপ হয়ে গেছে। প্রচণ্ড ভয় পেয়েছিলেন যে উনি হেঁটে যাচ্ছেন, পিছনে এইরকম একটা ভয়ঙ্কর একটা পিশাচিনী হেঁটে আসছে। মূলত তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল আর কি, কিন্তু আল্লাহর অশেষ রহমতে পারেনি। আর যেহেতু পারছিল না, এই জন্য আরও বেশি রাগান্বিত হয়েছিল। আর রাগান্বিত হওয়ার পেছনে আরও একটা মানে যৌক্তিক কারণ ছিল। এই রাঙা চাচা বারবার পেছন দিকে ঘুরে বলছে, ও তুমি আমার কিচ্ছু করতে পারবা না, বারবার হাতের বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছিল, যাতে করে ওই পিশাচিনীটা আরও রাগান্বিত হয়েছিল। যাক, আল্লাহর রহমতে বড় ধরনের কোনো বিপদ আপদ ওনার হয়নি। আয়াতুল কুরসি, দুরূদ শরীফ এগুলো পড়ছিলেন উনি। তো রাঙা চাচা কিন্তু ভালো আছেন, সুস্থ আছেন। ওনার এখন 4টা সন্তান রয়েছে। আর এই যে শালিনী ফুপুর, ওনার যে হাজবেন্ড আব্দুল মজিদ, উনি কিন্তু মারা গিয়েছেন। আসলে শালিনী ফুপুর এই অসুস্থতার কারণ কেউ বলতে পারেনি, এটা রহস্য রয়ে গেছে। ওনার মৃত্যুটাও রহস্য রয়ে গেছে। এবং উনি যেহেতু এই ভাদ্র মাসের অমাবস্যায় মারা গেছেন, সকলেই বলে যে এইটা আসলে কোনো ভয়ঙ্কর পিশাচের কাজ, তাকে বলি দিয়েছে। এই অসুস্থতা বা তার আত্মহত্যা, এই সবগুলোই এই পিশাচের কাজ, অনেকে এটা মনে করেন। তবে ওনার জীবিত অবস্থায় এই বিষয়ের সমাধান কেউ দিতে পারেনি। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই এপিসোডে আপনারা শুনবেন গ্রামের ভয়ঙ্কর ঘটনাগুলো। এছাড়াও আরো অনেক ঘটনা শুনতে পাবেন। শুধুমাত্র বাছাইকৃত ভয়ঙ্কর ঘটনাগুলো দিয়ে সাজানো হয়েছে আজকের এপিসোড। আপনারা যারা বাছাই করা ঘটনাগুলো শুনতে চান, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে অসংখ্য ঘটনা পাবলিশ করা আছে, আপনারা চাইলে সেই ঘটনাগুলো শুনে আসতে পারেন। আমরা প্রতিদিন রাত 10টায় এই চ্যানেলে নতুন নতুন ঘটনা পাবলিশ করি। তো চলুন আজকের ভিডিওতে যে ঘটনাগুলো শেয়ার করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে আসি।
হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি জিনাত রায়হানা, ঢাকা খিলক্ষেত থেকে বলছি। আমি ভূত এফএম এর একজন নিয়মিত শ্রোতা এবং অনেক বছর ধরে আমি ভূত এফএম শুনি। অ্যাকচুয়ালি আমি মনে করতে পারবো না কত বছর হলো ভূত এফএম শুনি, কিন্তু আমি বেশ ভক্ত ভূত এফএম এর। সবসময় মনে করি আমি আপনাদের ভূত এফএম এ একটা ঘটনা শেয়ার করব, করি বলে আর করা হয়নি। তো যে ঘটনাটা শেয়ার করব এটা আমাদের ফ্যামিলির সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। আমার বাবা ছিলেন একজন সরকারি কলেজের প্রিন্সিপাল। তো সেক্ষেত্রে আমাদের যে বাসাটা দেয়া হয়েছিল অনেক বড় একটা বাসা ছিল। গভর্নমেন্টের বাসাগুলো সাধারণত যেরকম হয়ে থাকে 13-14টা রুম ছিল ওখানে। তো সবগুলো রুম কিন্তু ভাইয়া ইউজ করা হতো না। দেখা গেছে যে অনেকগুলো রুম আমরা অনেক সময় যাওয়া পড়তো না, জাস্ট সামনে যে রুমগুলো সেগুলো ইউজ করা হতো। বাসাটা বর্ণনা না দিলেই নয়, বাসাটা চারিদিকে অনেক ধরনের গাছগাছরা ছিল, পুরাতন আমলের সব গাছ টাছ ছিল, একটু গাছ ছমছমে পরিবেশই যেটাকে বলা যায়। আর বাসাটাতে ঢুকার হাতের বাঁদিকে বড় একটা লিচু গাছ ছিল, আম গাছ ছিল, জাম গাছ ছিল, এরকম অনেক গাছই ছিল। আর বাসাটার একদম কর্নারের দিকে একটা কুয়া ছিল, যেটাকে আমরা গ্রামাঞ্চলে অনেকেই ইন্দারা বলে থাকি। আমরা জানি যে আগেকার আমলে অনেক বাসাতেই এরকম কুয়া থাকতো, যেখান থেকে পানি বালতি দিয়ে নিয়ে ইউজ করা হতো আর কি। তো এরকম একটা পরিত্যক্ত কুয়া ছিল, ওটাতে কেউ যেত না, ওটার ধারে পাশেও কেউ যেত না। তো ওর পাশে একটা আপনার বাথরুমও ছিল, ওটাও পরিত্যক্ত ছিল, কেউ যেত না। অনেক সময় মালিরা অথবা যে কর্মচারীগুলো আছে তৃতীয় শ্রেণী, তারা যে হয়তো ইউজ করে আবার ওটা ওভাবেই রেখে দিত। তো আমি যেদিন ঘটনাটা ঘটেছে তখন আমার বয়স হবে আপনার 14 কি 15 এরকম। আমার কাজিনরা বা আমার মার দিকের ফ্যামিলির অনেক আত্মীয় স্বজনই এসেছিলেন সেদিন। তো সেদিন আমরা খুব ছোটবেলায় যেরকম আর কি নানু বাড়ি গেলে সবাই খুব মজা করো, ওরকমই আর কি সব কাজিনরা আসছিল। আমরা খুব মজা টজা করে রাতে যথারীতি শুতে যাব, তখন বাজে আপনার 12টার মতো। তো যে যার রুমে শুতে চলে গিয়েছে। আমার রুমটা একটু কর্নারের সাইডে। তো সেদিন আর কি অনেক বৃষ্টি হচ্ছিল, মাসটা ছিল জুন মাসের মতো আর কি, জুন মাসের মাঝামাঝি একটা টাইমে। তো সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। তো 12টার দিকে আমি আমার রুমে যে শোয়ার প্রিপারেশন নিচ্ছি, সাথে আমার কাজিন আছে। আমি তো সবসময় একাই শুই, কখনো কোনো প্রবলেম আমরা ফেস করিনি ওই বাসাটাতে। তো যেটা হয়েছে, আমি যে শুতে যাব অনেকক্ষণ থেকে এপাশ ওপাশ করছি, ঘুম আসছে না। আমার কাজিনও তন্দ্রার মতো হয়ে সে অলরেডি ঘুমিয়ে পড়েছে। তো রাত 1:30টার দিকে, 1:30টা নাগাদ বাজে। তো বাসা তো সবাই ঘুম। আমি হঠাৎ করেই একটা শব্দ শুনতে পাই। শব্দটা হচ্ছে কিছুটা কেউ কিছু একটা লাফ দিলে যেরকম শব্দ, যে হয়তো গাছ থেকে কেউ লাফ দিয়ে পড়লো, ধপ করে একটা শব্দ শুনতে পাই আর কি। তো শুনতে পেয়ে এদিকে প্রচন্ড বৃষ্টি, এবং আমার যে রুমটা আছে ওটার বরাবরই একটা লম্বা বারান্দা, এটা 2-3টা রুমের সাথে অ্যাটাচ করা। তো আমি শব্দটা শুনে আমার কেন যেন মনে হয় যে কোনো চোর বা এরকম কিছু আসছে নাকি, এটা দেখার জন্য যেহেতু ঘুম আসছিল না, আমার একটা আগ্রহ তৈরি হয় আর কি। আমি আস্তে আস্তে এগোতে থাকি, যাই, দরজার খিলটা খুলে সামনে দাঁড়াই, দেখি না তেমন কিছুই দেখা যাচ্ছে না, তেমন কিছু নজরে পড়ার মতো নেই। তো আমাদের ওরকম যে লিচু গাছটা আছে, কিছুক্ষণ দাঁড়ানোর পর আমি লিচু গাছটার দিকে নজর পড়াতেই আমার চোখটা থমকে যায় কিছুক্ষণের জন্য, যে কোনো একটা প্রাণী লিচু গাছে বসলে যেরকম হয়, অনেকটা আকৃতিটা আমি বলবো বানরের মতো, কিন্তু পাগুলো অনেক লম্বা, অনেক বেশি লম্বা, আর হাতগুলো যেরকম আছে ওরকমই, কিন্তু পাটা অনেক বেশি লম্বা। ওরকম বানর প্রজাতি, অন্ধকারে ঠিক বুঝতে পারছিলাম না, অনেকটা বানরের মতো লিচু গাছ থেকে কি যেন লিচু ছিঁড়ছে আর সংগ্রহ করছে, এরকম কিছু একটা। গাছ ভর্তি আমাদের প্রচুর লিচু, অনেক সময় অনেক বাদুর লিচু খেয়ে ফেলতো, আম খেয়ে ফেলতো এরকম। তো ওখানে আমি যখনই বিদ্যুৎ চমকাচ্ছে, আমি জাস্ট একটা অবয়বের মতো কালো একটা কিছু, মাঝে মাঝে ক্লিয়ার দেখা যাচ্ছে না, বানর টাইপের এক জাতীয় একটা প্রাণী, কিন্তু একটু লম্বাটে, পাটা বেশ লম্বা, বসে আর কি কিছু একটা ছিঁড়ছে গাছ থেকে, এরকম মনে হচ্ছে আমার কাছে। তো আমি ওখানে
বলতে পারি না, হয়তো 5 মিনিটের মতো সময় দাঁড়িয়েছিলাম। কেন দাঁড়িয়েছিলাম বা ওই সময়টা আমি কাউকে কোনো কিছু বলবো এরকমও ডাকতে পারছিলাম না, আমার কাজিনটা ঘুমাচ্ছিল। পরে নোটিস করলাম যে যে জিনিসটা আর কি গাছের উপর আছে একটা অবয়বের মতো, ওই জিনিসটা আমাকে ফলো করেছে। আই মিন তার সে আমাকে বুঝতে পেরেছে যে কেউ একজন দাঁড়িয়ে আছে। সো এটা দেখার সাথে সাথে আমার খুবই ভয় লেগেছে আর কি। আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল রুমে ঢুকে দরজা আর কি খিল দিয়ে দিয়েছি। তখন তো ওরকম কোনো সিটকিনি সিস্টেম ছিল না, খিল সিস্টেম ছিল। দিয়ে আমি আমার কাজিনকে ডাকছি যে এরকম প্রভা শিগগিরই উঠো, দেখো এরকম একটা সমস্যা হয়েছে। তো বাসার কাউকে ডাকতেও পারছিলাম না, সবাই ঘুমিয়ে পড়েছে। তো আমার কাজিনটা উঠে বসে বললো যে কি ব্যাপার, তুমি এরকম ঘামছো কেন, কি প্রবলেম হয়েছে আমাকে বলো। তো আমি বললাম এরকম এরকম ঘটনা ঘটেছে আমার সাথে। তো সে বললো হয়তো তুমি ভুল দেখেছো নাকি স্বপ্ন দেখেছো। আমি বললাম না, আমি নিজে দরজা খুলে হয়তো চোর ভেবে আমি সামনে এগিয়ে গিয়েছি, যে হয়তো দারোয়ান টারোয়ান নেই, ঘুমিয়ে গেছে, কোনো চোর ঢুকেছে। কিন্তু আমি দেখছি যে এই অবস্থা। পরে কিছুক্ষণ পর আমরা দেখলাম যে গাছ থেকে ওই জিনিসটা জাস্ট লাফ দিয়ে আমাদের পুরো উঠানে একটা ঘুরে 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 আমাদের রুমের কাছাকাছি এসে সে দাঁড়িয়ে আছে, সে নড়ছেও না। এদিকে আমরা 2 কাজিন ভয়ে রীতিমতো কাঁপছি, প্রচন্ড বৃষ্টি। এদিকে মাঝে মাঝেই যখনই বিদ্যুৎ গুলো চমকাচ্ছে ওই অবয়বটার ছায়াগুলো আমরা দেখতে পাচ্ছি, ছায়াটা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ পর ওই অবয়বটা আস্তে আস্তে ঘুরে ঘুরে ওই কুয়াটার দিকে গেল, যে ওই কুয়াটার টিনটা সরিয়ে কুয়াটার মধ্যে লাফ দিয়ে পড়ে আবার টিনটা আবার সরিয়ে দিল। তো এটাই আর কি সেদিন রাতের ঘটনা ছিল আর কি, আমার নিজের চোখে দেখা। এখনো মনে হলো আমাদের জাস্ট লোম শিউরে ওঠে। পরে আমরা সকালে উঠলাম, উঠে সবাই ফ্যামিলির সাথে ঘটনাটা শেয়ার করলাম। আমাদের ফ্যামিলির কেউই এ ব্যাপারে কিছুই বলতে পারেনি, তবে আমাদের যে বাগানের মালিক ছিল উনি বলেছে যে এই কুয়াটাতে একটা লোক আর কি বছরে 5 বছর আগে লোকটা সুইসাইড করে মারা যায় আর কি, একটা সমস্যা হয়, তো এর জন্য সুইসাইড করে কুয়াটাতে মারা যায়। পরে ওখান থেকে লাশটা উঠানো হয়, উঠায় যথারীতি দাফন কাফন করে দেয়া হয়। তো ওই ঘটনার পর থেকে ওই কুয়াটা পুরোপুরি ভাবে, আগে তো পুরো জাস্ট ঢেকে রাখা ছিল, পানি টানি তেমন ছিল না, ওটা ভরাট করে ওই জায়গাটা আর কি পুরোপুরি ভাবেই বন্ধ করে দেয়া হয়। তার প্রায় 8 মাস পর্যন্ত আমরা ওই বাসাটাতে ছিলাম। একটা হুজুর ডাকালাম, ডাকানোর পর সবকিছু বাসাটা আর কি বন্ধ করে দিল, বললো যে হ্যাঁ এখানে একটা সমস্যা ছিল কিন্তু এখন আর ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, আল্লাহর রহমতে আপনারা দেখবেন ঠিক হয়ে গেছে। তারপর রাসেল ভাই আমরা 8 মাস পর্যন্ত বাসাটাতে ছিলাম, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। আমি নিজে অ্যাকচুয়ালি বলতে পারবো না জিনিসটা কি ছিল, এটা আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। ভালো লাগলে ভাইয়া শেয়ার করবেন আর আমাদের জন্য দোয়া করবেন, এই আর কি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আমি আজ যে ঘটনাটা শেয়ার করব তা আমাদের পাঠিয়েছেন সাব্বির আহমেদ ভাই। ঘটনাটা তার আঙ্কেলের সঙ্গে ঘটে। আঙ্কেলের নাম হচ্ছেন ইমতিয়াজ আহমেদ ইমতিয়াজ। তো ইমতিয়াজ আঙ্কেল তার কাজের সুবাদে ট্রান্সফার হয় মাদারীপুরের কোনো একটা জায়গায়। সেখানে তিনি টানা 3 বছর চাকরি করেন। তিনি একটা ডিফেন্সে জব করতেন। তার চাকরিটা এমন যে প্রায় 24 ঘন্টাই তাদের এমার্জেন্সি ডিউটির জন্য প্রস্তুত থাকতে হয়। আর যখন কোনো একটা সমস্যা চলছিল সারা দেশে। একদিন রাতে ডিউটির সময় তারা একটা জোনে পাহারা দিচ্ছিলেন। এক সময় 4 জনের একটা টিম ছিল, তার একজন এক দিকে চলে যায় সে ডিউটির জন্যে। সে রাতে ইমতিয়াজ আঙ্কেল একটু দূরে থাকেন ডিউটির কারণে, মানে একটু তার দূরের এলাকায় যান উনি। ওটা একটা নীরব জায়গা ছিল। কিছুক্ষণ পর দেখেন অস্ত্রাগারের ঠিক পেছনের দিকে সেখানে একটু ঘন গাছপালা, অনেকটা জঙ্গলের মতো, বনের মতো। সেখানে 2-3টা অবয়ব নড়াচড়া করছে। আঙ্কেল ভাবলো যে অবয়বগুলো তার কলিগদের হতে পারে। তারা পাহারা শেষ করে আঙ্কেলের আগেই চলে এসেছে এখানে। তিনি ভাবলেন যে এত বড় এরিয়া, এত দ্রুত ডিউটি শেষ করা সম্ভব না, বা ঘুরে পাহারা দেওয়া এত দ্রুত সম্ভব না। তখন একবার ভাবলেন যেহেতু এটা অস্ত্রাগার,
কেউ কি অস্ত্র চুরি করার জন্য চেষ্টা করছে নাকি? মাঝে মাঝে এরকম হয়। তখন আঙ্কেল তার রাইফেলটা হাতে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। তিনি শব্দ করে জানতে চাইলেন যে ওখানে কে। তখন অবয়বগুলো একটু নড়ে চড়ে উঠলো। আঙ্কেল লাইট ধরতেই অবয়বগুলো আর কেমন যেন ভ্যানিশ হয়ে গেল, তাই আর দেখতে পাননি। তখন আঙ্কেল যখন টর্চ অফ করলেন, তার কাছে মনে হলো একটু দূরে বনের মাঝে এবার 5-6টা অবয়ব দৌড়ে একদিকে পালালো। আঙ্কেল একা, এখন অনেক রাত হয়ে গেছে। তিনি ভাবছে তিনি যদি বনের ভেতর দিকটায় যায় আর তখন কেউ যদি অস্ত্রাগারে ঢুকে গেল তাহলে তো সমস্যা। তখন অস্ত্রগুলি চুরি হয়ে যাবে। তখন তিনি রাইফেল তাক করে অস্ত্রাগারের সামনে দাঁড়িয়ে রইলেন ডিউটিরত অবস্থায়। এমন সময় তিনি একবার ফিস ফিস শব্দ শুনতে পান। শব্দগুলো ধীরে ধীরে তার কাছে আসতে থাকে। যখন আঙ্কেল আড়াল থেকে লক্ষ্য করলো যে এবার 2টা অবয়ব তার খুব কাছে যে গাছগুলো ওখানে চলে আসছে এবং ওখান থেকে উকি দিচ্ছে। এবার আঙ্কেল ওদিকে এগিয়ে গেল, 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছে। তিনি যখন গাছগুলোর খুব কাছে চলে গেলেন, তিনি আবারও টর্চ ধরলেন বরাবর ওই অবয়বগুলোর দিকে। তিনি দেখলেন অবয়বগুলো অন্ধকারে আবারও মিলিয়ে যায়। সাথে দূরে একটা গাছের পেছনে অবয়বগুলো আবার চলে আসে এবং কেমন যেন হেসে উঠল। আঙ্কেলের এবার জেদ হয়। সে একটু রাগ করেই রাইফেলটা তাক করে সামনের দিকে যেতেই কেউ একজন তাকে পেছন থেকে জাপটে ধরলো। এক ঝটকায় আঙ্কেল, জাপটে এইভাবে ধরেছে যে এক ঝটকায় আঙ্কেল পড়ে গেল, পেছনে পড়ে গেল। আঘাত করাই হঠাৎ করে আঘাত করছে, আঘাত করার ফলে রাইফেলটাও পড়ে গেছে। এবার আরো 2টা অবয়ব এসে আঙ্কেলকে মাটির সাথে চেপে ধরে। আঙ্কেল ভাবতে থাকে আজ অস্ত্রাগার লুট হবে। তিনি জোরে চিৎকার করে তার কলিগদের ডাকতে থাকেন। এত জোরে চিৎকার করেন যে নিজের গলা শুনে নিজেই ভয় পেয়ে যায়। হঠাৎ করেই তখন একটা হাত তার মুখ চেপে ধরে। আঙ্কেল কোনো মতে হাতটা সরিয়ে আবার চিৎকার দেন। এবার সেই হাত সাপের মতো লিক লিক করতে করতে আঙ্কেলের মুখের ভেতর ঢুকে যায়, একদম শ্বাসনালী বন্ধ করে দেয়। আঙ্কেল এখন বুঝতে পারে এগুলি আসলে মানুষ না, অন্য কিছু। আঙ্কেল জোরে করে কামড়ে দেয় হাতে, যতটুকু মনে আসছে সে দোয়া কালাম পড়ছে। গলাটা এখন একটু ছেড়ে দেয়, আঙ্কেল একটু দম নিতে পারে। তখন একটা সময় আঙ্কেল খেয়াল করলো তিনি এবার আর মাটিতে নেই। তিনি শোয়া অবস্থায় মাটি থেকে ভেসে উপরে, মাটি থেকে প্রায় 1 হাত উপরে ভেসে যাচ্ছে, ভাসতেছে। এমন সময় তার আবারও দম বন্ধ হয়ে আসছে। এবার আর নিঃশ্বাস নিতে পারছে না। তিনি লক্ষ্য করলেন একটা অবয়ব তাকে ধরে মাটি থেকে 5 থেকে 7 হাত উপরে উঠিয়ে ফেলছে। এই অবস্থায় আঙ্কেল বেশ ঘাবড়ে যায়। এখন কি করবে বুঝতে পারতেছে না। একে তো তিনি দম নিতে পারছে না, দ্বিতীয়ত তার পায়ের নিচে মাটি নেই। উপরে তাকে যখন উপরে উঠিয়ে ফেলছে, এর মাঝে একটা অবয়ব করে কি, একটা দড়ি গাছের সঙ্গে ফাঁসির মতো করে ঝুলিয়ে দিয়েছে। আঙ্কেল দোয়া পড়েই যাচ্ছেন, কিন্তু কাজ হচ্ছে না। হঠাৎ করে এবার যেন একটু শ্বাস নিতে পারলো কোনো মতে। তখন একটা কণ্ঠ শুনতে পায় আঙ্কেল এটাই, তখন আঙ্কেল একটা কণ্ঠ শুনতে পায়। সে বলে যে এটাই তোর শেষ নিঃশ্বাস। সেই কণ্ঠটা এই শব্দ ভেসে আসে। তখন একটা অবয়ব আঙ্কেলের গলায় ফাঁসির দড়িটি ঝুলিয়ে দেয়। আঙ্কেল দেখতে পায় আরো 2টা অবয়ব দৌড়ে তার কাছে আসছে। এখন আঙ্কেল কি করবে, আর তার কোনো সাধারণ সেন্স নেই। যখন অবয়ব 2টা আঙ্কেলের কাছে আসছিল, তখন এইটুক দেখার পর তার আর সেন্স ছিল না, আঙ্কেল অজ্ঞান হয়ে যায়। আঙ্কেলের জ্ঞান ফেরে পরের দিন বিকেলে, সন্ধ্যার আগ দিয়ে আর কি। তিনি দেখেন তার গলা পুরোটা দাগ হয়ে আছে। তিনি সত্যিই ফাঁসিতে ঝুলেছিল। তার যে অন্য কলিগরা ছিল তারা তাকে হাসপাতালে নিয়ে আসে। এমন সময় আঙ্কেল
দেখতে পায় যে তার হাত পা সব কিছু কেমন ব্যথা করতেছে। আঙ্কেল বুঝতে পারে না যে এখন কি হবে। তিনি খেয়াল করেন তিনি তার ডান হাতটা একটু ডান হাতে একটু বেঁকে গেছে, ডান হাতে তেমন শক্তি নেই এবং বাম পাটাতেও মানে ডান পা এবং বাম পা কোনোটাতেই শক্তি পাচ্ছে না। এখন কি করবে তারা বুঝতে পারে না। এটাই তখন তার সঙ্গে যে তার কলিগরা ছিল তারা বলেন যে তারা যখন চিৎকার শোনে, কানে আসে তাদের চিৎকারটা, তখন তারা বুঝতে পারে যে চিৎকারটা বনের মাছ থেকে আসতেছে। তখন হঠাৎ চিৎকার থেমে যায়। দ্বিতীয় চিৎকারটায় শুনে যে তারা বনের কোথায় আছে এটা দেখতে পারে। তারা সেখানে দৌড়ে যাচ্ছে, লাইট মারতে মারতেই দেখে কিছুটা দূরে ইমতিয়াজ আঙ্কেল তার পরনের যে বেলটা ছিল, কোমরের বেলটা, ওটা গাছের ডালে দিয়ে ফাঁসির মতো ঝুলে আছে। তারা দেখেন সেই সময় আঙ্কেলের শরীর ক্রমাগত কেঁপে যাচ্ছে। তারা দ্রুত কাছে গিয়ে আঙ্কেলকে নিচে নামান, সাথে সাথেই হাসপাতালে নিয়ে যায়। জ্ঞান ফিরলে আঙ্কেলকে এই কথা বলেন যে আপনি কেন বেল দিয়ে ফাঁসি নিয়েছিলেন। আঙ্কেল কিছুই বুঝতে পারে না, কিছু মনে করতে পারে না কেন এমন হলো তার সাথে। প্রায় এক সপ্তাহ পর আঙ্কেল আবার ডিউটিতে জয়েন করেন। এবার রাতের ডিউটিতে আর ওভাবে যায় না। রাতের ডিউটি হলে তিনি বেশিরভাগ সময় চেকপোস্টেই থাকেন। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আঙ্কেল ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকেন। তখন দেশে কোনো একটা সমস্যা হচ্ছিল, পুরো শহরে অস্থিরতা ছড়িয়ে যায়। একদিন দুপুরে শহরে খুব গ্যাঞ্জাম হচ্ছিল। অনেক আগের মডেলের একটা বেডফোর্ড কাঠের ট্রাক আঙ্কেলের অন্য এক কলিগের উপর দিয়ে চলে যায়। সেই গ্যাঞ্জামের সময় এই ট্রাকটা অ্যাক্সিডেন্ট করে আঙ্কেলের কলিগকে এবং সাথে সাথেই তার মৃত্যু হয়। তখন পোস্টমর্টমের পর দায়িত্ব পড়ে ইমতিয়াজ আঙ্কেল আর তার অন্য একজন কলিগের উপর, যে ডেড বডি নিয়ে তার গ্রামের বাড়িতে পৌঁছে দিতে হবে। তারা টেলিগ্রাফ করে জানিয়ে দেয় যে আজকে তাদের লাশ নিয়ে আসবে। এতে করে ইমতিয়াজ আঙ্কেল প্রথমে মানা করেন যে যাবেন না, যেহেতু তার সঙ্গে কিছুদিন আগে একটা খারাপ ঘটনা ঘটেছে। সবকিছু মিলে উনি মানা করেন। তারপর যেহেতু আদেশটা উপর থেকে এসেছে, নির্দেশটা, এবং তাকে যেতেই হবে, তখন তার কলিগ বলেন আরে সমস্যার কিছু নেই, 2-3 ঘন্টার কাজ শেষ করে রাতেই ফিরে আসবে। তখন সরকারি একটা অ্যাম্বুলেন্সে নিয়ে তারা সেই মৃত কলিগের গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। রাত 10টার দিকে তারা ডেড বডিটা অ্যাম্বুলেন্সের পেছনে স্ট্রেচারে রাখেন। তখন 3 জন বসেন সামনে, আর যিনি অ্যাম্বুলেন্স চালাবেন তিনিও কলিগ। এই 3 জন তারা যাচ্ছে, অ্যাম্বুলেন্স চলছে। তখন সেই সময়টায় রাস্তাঘাট মাঝে মাঝে ভাঙা থাকতো, কোথাও আবার মাটির রাস্তা ছিল, এর জন্য ধীরে ধীরে চালাচ্ছে। তখন হালকা শীত ছিল। অ্যাম্বুলেন্সে ওঠার পর থেকে মনে হচ্ছিল শীতটা অনেক বেড়ে গেছে। শহরের শেষ সীমানায় ওখানে থেকে হাতের বামে মোড় নিতে হয়। ঠিক এই মোড়ের কিছুটা সামনেই অনেকটা বড় কলা বাগান, তার সাথে লাগোয়া একটা চায়ের দোকান ছিল। তারা যখন বামে মোড় নিবে, শীতের মাত্রা যেন অনেক বেশি বেড়ে গেল হঠাৎ করে। তারা দেখলো এখনো একটা চায়ের দোকান খোলা, আর চারপাশে হঠাৎ করে এমনভাবে কুয়াশা বেড়ে গেছে যে 2 হাত দূরে কি হচ্ছে এটাও দেখা যাচ্ছে না। তখন ওই অ্যাম্বুলেন্স চালাচ্ছিলেন যে আঙ্কেল, তিনি বললেন আচ্ছা এত কুয়াশায় দেখা যাচ্ছে না তো, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, হঠাৎ করে কুয়াশা আসছে তো হঠাৎ করেই কমে যাবে। তখন তারা সেই চায়ের দোকানের সামনে যায়, নামেন, চা খায়। চা খাওয়া শেষ করে কিছুক্ষণ পর আবার অ্যাম্বুলেন্সে ওঠেন। পেছনে থাকা যে লাশের স্ট্রেচারটা ছিল, হঠাৎ করে তারা খেয়াল করলো যে স্ট্রেচার থেকে লাশটা নিচে পড়ে গেছে। কিছুটা অবাক হয় যে এইভাবে যে কিভাবে পড়লো লাশটা। তারা ভাবে যে গাড়ির ঝাঁকি তো হয়তো কিনারায় ছিল বা কোনোভাবে নড়াচড়া খেয়ে লাশটা নিচে পড়ে গেছে। তখন 3 জন মিলে লাশটা উপরে ওঠায়, আবার স্ট্রেচারের উপরে ওঠায়। লাশটা উঠিয়ে তারা যখন সামনে বসলো, অ্যাম্বুলেন্সের সামনে সেই চাওয়ালা এসে দাঁড়ায়, হঠাৎ করে এসে দাঁড়ায় এবং বলে স্যার আপনাদের সাথে যে আরেকটা স্যার ছিল, সে পিছন থেকে নাইমা তো ওই কলা বাগানের দিকে গেছে, তারা নেবেন না। তখন তিনি বলল যে দোকানদারকে বলল যে না ঠিক আছে, অসুবিধা নাই, ও কাজে গেছে,
অসুবিধা নাই, ও পরে আজকে আর যাবে না। তো এটা বলে তারা আবার চললো, সামনে এগিয়ে চললো। আর তখন গাড়ি ছাড়ার আগে দোকানদার যে বর্ণনা দিল যে লোকটা নেমে গেছে, সেই বর্ণনাটা পুরোপুরি হুবহু মিলে গেছে যে অ্যাক্সিডেন্টে মারা যাওয়া তাদের কলিগের সাথে। তখন তারা দেরি না করে আবার যাত্রা শুরু করে। এবার কিছু দূর যাবার পর তারা হাতের ডানে মোড় দেখে, তখন সেই মোড়ে ঢুকে যায়। কিছু দূর যাবার পর তারা দুই পাশে শুধু চাষের জমি দেখতে পায়। একটা সময় লক্ষ্য করলো সেই গ্রামের ঘরবাড়ি কমে গেছে। আরও কিছুটা পথ যাবার পর তারা দেখে রাস্তা সরু হয়ে আসছে, চিকন হয়ে আসছে। এখানে বালির মাটি রাস্তার বালির মাটির রাস্তায় গাড়ির চাকাটা আটকে যাচ্ছে। তখন তারা গাড়ি থামিয়ে দেয়। ইমতিয়াজ আঙ্কেল অ্যাম্বুলেন্স থেকে নামেন। তিনি নেমে চারপাশটা তাকাতেই দেখে এখানে আর যাবার পথ নেই এবং আশেপাশে তেমন বাড়িঘরও নেই। তবে সামনে ঢালু একটা রাস্তা, দুই পাশে বড় বড় গাছ। ইমতিয়াজ আঙ্কেল একটু সামনে যেতেই দেখেন যে ঢালু রাস্তাটা নেমে গেছে নিচে এবং ওখানে একটা নদীর ঘাট। তারা নদীর ধারে চলে আসছে, কিন্তু তাদের পথে নদী পর্যন্ত তারা যেতে পারে না। একটা সময় আঙ্কেল দেখেন যে ওই নদীর পাড়ে ছোট একটা ঘাট এবং ঘাটে ছোট একটা নৌকা। তো এই নৌকার কাছে তারা যাবে, তারা গিয়ে জিজ্ঞেস করবে যে আসলে তারা যে তাদের কলিগকে নিয়ে যাচ্ছে তাদের বাড়ির ঠিকানাটা। তখন আঙ্কেলের পেছনে সেই আঙ্কেল আর তার সঙ্গী যে ছিল, তার সাথে আরেক কলিগ ছিল, তাকে নিয়ে আঙ্কেল নদীর ঘাটে যায়। যাবার পর তারা দেখতে পায় দূরে একটা নৌকা বাঁধা এবং নৌকার এক পাশে একটা হারিকেন, অন্য পাশে একজন মাঝি বসে আছে। তো এই দুইজন কাছে যায়। কাছে গিয়ে তারা যখন টর্চ মারবে তখন ওই মাঝিটা হঠাৎ করে হেসে ওঠে এবং সুন্দর করে হেসে উঠে ইমতিয়াজ আঙ্কেলকে করে, ইমতিয়াজ ভাই, আপনারা তো ভুল করে এখানে চলে আসছেন, আপনারা তো যাবেন হাতের বামে, আপনারা তো হাতের ডানে চলে আসছেন ভুলে। তো এটা বলে ওই মাঝি করলো কি, নৌকার অন্য পাশে গিয়ে যখন হারিকেনটা হাতে নিছে তখন দেখে এই হারিকেনের আলোয় তারা দেখলো এটা আসলে তাদের কলিগটা যিনি মারা গেছে। তো এইটা দেখে তারা বেশ ভয় পেয়ে যায়। যেখানে আজকে দুপুরে মারা গেছে সে এখানে বসে আছে নৌকার উপর। এটা শুনে বুঝতে পারে যে তাদের সঙ্গে ভালো কিছু হচ্ছে না, তাদের খুব দ্রুত জায়গাটা ছাড়তে হবে এবং যতটা দ্রুত এই জায়গাটা ছাড়তে পারে আর কি, তাদের জন্য এই মঙ্গল। তো এমন করে তারা যখন সেই ঘাট থেকে দোয়া পড়তে পড়তে অ্যাম্বুলেন্সের কাছে আসছিল, তিনি দেখে যে সেই ড্রাইভার আঙ্কেল উনি অ্যাম্বুলেন্স থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে এবং তার হাতে 2-3টা সিগারেট, তিনি একটা পর একটা সিগারেট খেয়েই যাচ্ছে। তখন ওই আঙ্কেল জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, আপনার বাইরে কেন? তখন ড্রাইভার আঙ্কেল সেই দুইজন আঙ্কেলকে বলেন যে আপনারা যখন নিচে গেলেন হঠাৎ করেই দেখি অ্যাম্বুলেন্সটা কাঁপতেছে এবং লাশ যেখানে রাখা ওখান থেকে শব্দ হচ্ছে। আমি ভয়ে ভয়ে পিছে তাকাই এবং পিছে তাকাতেই দেখি সেখানে লাশ একটা না, লাশ 2টা। একটা শুয়ে আছে এবং আরেকটা কাফনে মোড়ানো লাশ বসে আছে পাশের ছিতে। ওই লাশের হচ্ছে আবার মুখ খোলা। আর এই লাশটা হচ্ছে এই যে মারা গেছে সে একসঙ্গে 2টা বডি। এটা দেখে আমি আর ঠিক থাকতে পারি নাই, তাড়াতাড়ি লাফ দিয়ে গাড়ি থেকে নেমে গেছি। তখন তারা 3জন দোয়া পড়তে পড়তে আবার গাড়িতে ওঠেন। ড্রাইভার আঙ্কেল তখন দেখেন যে ওখানে একটাই লাশ। তো তাদের কারো 3জনের কোনো সারা শব্দ নেই। অ্যাম্বুলেন্স ঘুরিয়ে তারা আবার চলতে শুরু করলেন। অনেকক্ষণ চালানোর পর তারা আগের রাস্তায় আসে এবং তখন তারা ঠিকই দেখে যে হাতের বামে একটা মোড় আছে, পথ চলে গেছে আর সেই পথেই তাদের যেতে হবে। তারা ওই পথ ধরে আগাতে থাকে। তখন এই 2জন বলল তারা নৌকায় দেখেছে যে পেছনে লাশটা বসে আছে, এই লাশটাকেই তারা দেখেছে এবং কথা বলতেও শুনেছে, তাদের সঙ্গে তাদের নাম ধরে কথা বলছে। এমন ভাবে বলল কারো দিকে না তাকিয়ে, তারা আর কোনো কথা কেউ কারো দিকে না তাকিয়ে কথাগুলো বলল। তো এরপর তারা আবার যাচ্ছে।
অ্যাম্বুলেন্স চালিয়ে যাচ্ছে। অজপাড়া গ্রাম, নিশুতি রাত। হঠাৎ করে এমন শোরগোল শুরু হয়ে গেল যে তারা দেখছে যে এই মধ্যরাতে দুই গ্রামের মানুষদের মাঝে অনেক বড় মারামারি লেগে গেছে। কয়েকশো মানুষ লাঠি, বল্লম, সুরকি এইগুলো নিয়ে এক একজন আরেকজনকে মারছে। তারা তিনজন পুরোপুরি মারামারির মাঝে পড়ে গেছে। তারা কি করবে বুঝতে পারছে না। এমন সময় দেখে তাদের সামনে একজনকে মারতে মারতে অন্য আরেকজনকে অ্যাম্বুলেন্সের সামনের দিকে এগিয়ে আসছে মারতে মারতে। আর যে মারছে তার হাতে একটা রামদা। ঠিক অ্যাম্বুলেন্সের সামনে আসতে সে করলো কি, যে যাকে মারছিল তার ঘাড়ে একটা কোপ দিয়ে বসে, আর সঙ্গে সঙ্গে গলা থেকে অর্ধেক কেটে মাথাটা ঝুলে যায়। তো গলা কাটা মানুষটা পড়ে যাওয়ার আগ মুহূর্তে তাদের তিনজনের দিকে তাকায়। একবার তাকায়, তার চোখে যে কি পরিমাণ ভয় ছিল, বেদনা ছিল, তা শুধু তারা তিনজনই দেখতে পেলেন। তো সবকিছু এত দ্রুত ঘটে যাচ্ছিল, তারা কি করবে কিছু বুঝতে পারতেছে না। তারা কেমন যেন একটা ঘোরের মাঝে চলে যায়। এমন সময় দেখে যে সামনের রাস্তার পাশে খেরের যে পাল্লা থাকে, যেখানে খড় রাখা হয়, ধান কাটার খড়, ওখানে কেউ একজন আগুন ধরিয়ে দিয়েছে। সেই আগুন এত তীব্রভাবে জ্বলতেছে, চারপাশটা আলোকিত হয়ে গেল সাথে সাথে লালাভায়। এখন একটা শব্দ আসছে দূর থেকে ভেসে, ধীরে ধীরে শব্দটা কাছে আসছে। শব্দটা অ্যাম্বুলেন্সের পেছন থেকে আসতেছে। তারা ঘাড় ঘুরে পেছনে তাকায়, তারা শুধু লাইট দেখতে পায়। কাছে আসতেই দেখে যে এটা একটা পুরনো বেডফোর্ড ট্রাক সাই করে অ্যাম্বুলেন্সের পাশ কাটিয়ে যাচ্ছে। হঠাৎ করেই দৌড়ে কেউ ট্রাকের সামনে দিয়ে ওই মারামারির মাঝ থেকে বাঁচার জন্য পালাচ্ছে, আর অমনি ট্রাকটা তার উপর উঠে যায়। সেই লোকটা মুহূর্তের মধ্যে চাকায় পিষে পিষে ট্রাকের নিচেই মারা যায়। এর সাথে যেন সব কিছু শান্ত হয়ে গেল, আর ট্রাকের নিচে পড়ে রইল সেই লাশটা। ট্রাকটা টান দিয়ে কোথায় যেন চলে গেল। গ্রামবাসী মারামারি, কাটাকাটি সবকিছু উধাও হয়ে যায়। শুধু পথের মাঝে পড়ে থাকে ট্রাক চাপায় মারা যাওয়া সেই লাশ। এক মুহূর্তে তারা তিনজন দেখে কোথাও কোথাও আগুন নেই, গ্রামবাসী নেই, কোলাহল নেই। এক মুহূর্তে তারা অবাক হয়ে যায়। শুধু অ্যাম্বুলেন্সের হেডলাইটে দেখতে পায় একটা লাশ আছে মাটির রাস্তায় পড়ে। এখন ড্রাইভার আঙ্কেল বাদে ইমতিয়াজ আঙ্কেল আর তার কলিগ নিচে অ্যাম্বুলেন্স থেকে নিচে নামেন। ধীরে ধীরে সেই লাশের দিকে যাচ্ছে, হাতে টর্চ লাইট জেলে। তারা যখন টর্চ লাইটের আলোটা লাশে মারে, তারা দেখে যে লাশের মুখটা দেখতে পায়। লাশের মুখটা দেখে ইমতিয়াজ আঙ্কেল সাথে সাথে ছিটকে পড়ে যায়, আর তার কলিগ দৌড়ে অ্যাম্বুলেন্সের কাছে চলে আসেন। তারা দেখে যে এক পাশে ইমতিয়াজ আঙ্কেল পড়ে আছে এবং অন্য পাশে এই লাশটা। আর এই লাশ হলো তাদের কলিগ, যে আছে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। পরে ড্রাইভার আঙ্কেল আর তিনি একসাথে গিয়ে ইমতিয়াজ আঙ্কেলকে ধরে নিয়ে আসেন। তারা একসঙ্গে তিনজন উপরে উঠে অ্যাম্বুলেন্সে উঠে অনেক জোরে জোরে দোয়া কালাম পড়তে থাকে। একসময় তাদের পেছনে আবার একটা ধ্রিম করে শব্দ হয়, তখনই একটা ধ্রিম করে শব্দ হয়। তারা ভয়ে ভয়ে পেছন তাকায়, তখন দেখে স্ট্রেচারে যে লাশটা ছিল ওই লাশটা আবার নিচে পড়ে গেছে। তারা কি করবে বুঝতে পারছে না। শুধু ড্রাইভার আঙ্কেল বললেন, নিচে নামার দরকার নাই, যেমনি আছে এমনিই থাকুক, আমরা গ্রামে গিয়ে তারপরে আমরা আরেকটু সামনে গিয়ে তারপরে লাশ তুলবো দরকার হলে। তারা তাদের সবগুলো লাইট জ্বালিয়ে দেয়, দরজা জানালা গাড়ির দরজা জানালা সবকিছু বন্ধ করে দেয়। তারা যখন সামনে তাকায় দেখে যে পড়ে থাকা লাশটাও নাই। সাথে সাথে অ্যাম্বুলেন্স টান দেয়। যেতে যেতেই এত জোরে অ্যাম্বুলেন্সটা চালায় মাটির রাস্তা দিয়ে, যেতে যেতেই দেখে সামনে একটা মসজিদ। সেখানে কয়েকজন মুসল্লি ফজরের নামাজের জন্য এসেছে। সেখানে গাড়িটা থামিয়ে জিজ্ঞেস করে যে মৃত কলিগের বাড়ির ঠিকানাটা। তারা বলেন মসজিদের সঙ্গে ওই যে সামনে বাড়ি, এটাই তাদের। তখন তাদের সাহায্যে সেই লাশটা আবার স্ট্রেচারে ওঠানো হয়। তারা ফজরের নামাজের কিছুক্ষণ আগে সেই কলিগের বাড়ি পৌঁছে।
হৃদয় বিদারক একটা ঘটনার দৃশ্যের সম্মুখীন হয় তারা দাফন নিয়ে ব্যস্ত হয়ে যায়, কিন্তু সমস্যা হয় ইমতিয়াজ আঙ্কেলের সাথে। তিনি দেখেন একটা অবয়ব তার থেকে একটু দূরে দূরে হাঁটাচলা করছে, আর তার যে দুইজন সঙ্গী ছিল তারা আগে মসজিদে চলে গেছে। ইমতিয়াজ আঙ্কেল যখন যাচ্ছিলেন, অবয়বটা তার পেছন পেছন আসছিল। আঙ্কেলের মনে পড়ে এটা সেই অবয়ব যাকে তিনি অস্ত্রাগারের পেছনে দেখেছিলেন, যে কিনা এখন আঙ্কেলের জীবনটা প্রায় অসহ্য করে তুলেছে। এই অবয়বটা সে যতবার দেখে ততবারই কোনো না কোনো বিপদে পড়ে গেছে। এখন এই অবয়বটা আঙ্কেলের চিরশত্রু হয়ে উঠেছে। এই ছিল ঘটনার জন্য সাব্বির আহমেদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং সবাইকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ঘটনা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।